হাই এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত। আমরা লীলা রায়ের জেনারেল অ্যাওয়ারনেসের সেটগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা 2 নম্বর সেটটা আলোচনা করব। চলো বেশি দেরি না করে 2 নম্বর সেটটা আলোচনা করা যাক। কি বলেছে প্রথম কোশ্চেনটা জেনারেল অ্যাওয়ারনেসের? তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হলো। তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? এখানে সঠিক উত্তরটা হবে কি? সঠিক উত্তরটা হবে ময়ূরাক্ষী নদীর ওপর। এবার কি করব, আমরা বলেইছিলাম যে আমরা কোশ্চেনগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো আলোচনা করব। চলো তাহলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেওয়া যাক। ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে? পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ ব্যারেজ, তার মধ্যে কি হচ্ছে, একটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজটা কোন নদীর ওপর অবস্থিত? সেটা হচ্ছে গঙ্গা নদীর ওপর অবস্থিত। কোন জেলায়? মুর্শিদাবাদ জেলায়। এবার এই ফারাক্কা ব্যারেজটা কেন তৈরি করা হয়েছে? কারণ কলকাতা বন্দরের যে পলি, সেই পলি কমানোর জন্য এখানে তৈরি করা হয়েছে। তারপরে কি আছে? তারপরের ব্যারেজটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ মনে রাখতে হবে কোন নদীর ওপর অবস্থিত? দামোদর নদীর ওপর। জেলা কি হচ্ছে? বর্ধমান। আর ম্যাসেঞ্জার ব্যারেজ, ম্যাসেঞ্জার ব্যারেজটাও কিন্তু ময়ূরাক্ষী নদীর ওপর, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্ত মনে রাখতে হবে। আর একটা রয়েছে কংসাবতী ব্যারেজ। কংসাবতী নাম অনুসারে হচ্ছে কংসাবতী নদী, এটা হচ্ছে মুকুটমণিপুর, বাঁকুড়া। অনেক সময় এটাকে মুকুটমণিপুর ব্যারেজও বলা হয়। এ হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো তাহলে এবার পরের কোশ্চেনগুলো দেখব। পরের কোশ্চেনটা কি বলেছে? ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে লোকসভার সদস্যদের, রাজ্যসভার সদস্যদের, রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে। এটা অ্যান্সার হবে রাজ্যসভার সদস্যদের। কারণ বিধানসভা থেকে যে এমএলএগুলো নির্বাচিত হন তারা সকলের ভোটে কী হয়? রাজ্যসভার এমপি মানে রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করেন। বাস্তুতন্ত্রে, পরের কোশ্চেনটা দেখব, বাস্তুতন্ত্রে কোনটির সবচেয়ে সংখ্যা বেশি? সবসময় সংখ্যা বেশি বাস্তুতন্ত্রের হচ্ছে উৎপাদকের। এটা মাথায় রাখবে, উৎপাদকের সংখ্যা সবথেকে বেশি। বলছে পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তা হলো ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন ও টেসলা। এখানে অ্যান্সারটা হবে ফার্মি। এবার আমরা কিছু এখানে ইম্পর্টেন্ট তথ্য জেনে নেব যে ফার্মি কি, অ্যাংস্ট্রম কি, নিউটন কি। দেখো ফার্মিটা কি বলেছে? ফার্মি হচ্ছে দৈর্ঘ্যের একক যা পরমাণুর কেন্দ্রকের আকার মাপতে ব্যবহৃত হয়। 1 ফার্মি সমান 10⁻⁵ মিটার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে ফার্মি কি করা হচ্ছে? পারমাণবিক আকার মাপতে ব্যবহার করা হচ্ছে। অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম হচ্ছে দৈর্ঘ্যের একক, কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে আমরা কি? অ্যাংস্ট্রম ব্যবহার করি। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময়ই কোশ্চেন আসে। নিউটন আমরা জানি, নিউটন হচ্ছে বলের একক। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। আর টেসলা, টেসলাটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের এসআই একক, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এটা মনে রাখবে, কোশ্চেনটা আসলে এরকমই আসবে। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির একক কি? দ্যাট ইজ টেসলা। 1 টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, আর 1 টেসলা সমান 10⁴ গজ। এইটা মনে রেখো, এমসিকিউ আসলে এটা অ্যান্সার দিতে পারবে। চলো আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিলাম। পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলেছে? কম্পিউটার কি ধরনের যন্ত্র? কম্পিউটার আলোক যন্ত্র, ইলেকট্রনিক যন্ত্র, শব্দযন্ত্র, গ্রাহক যন্ত্র। এটা তো সবাই বলতে পারবে, কম্পিউটার একটা ইলেকট্রনিক যন্ত্র। বলছে শকাব্দের কবে সূচনা ঘটে? শকাব্দের সূচনা ঘটে কবে? শকাব্দের সূচনা ঘটে 88 এডিতে। এবার এইখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু এবার জেনে নেব। চলো দেখা যাক গুরুত্বপূর্ণ পয়েন্ট কি কি রয়েছে। শকাব্দের সূচনা হয় 88 এডিতে। সূচনা করেন কে? কনিষ্ক। কনিষ্ক কে ছিলেন? কনিষ্ক ছিলেন কুষাণ বংশের রাজা। কুষাণ বংশের গুরুত্বপূর্ণ শাসক বা বিখ্যাত শাসক বা সর্বশ্রেষ্ঠ শাসক বলতে পারো কনিষ্ক। তার রাজধানী কি ছিল? পুরুষপুর। এটাও ইম্পর্টেন্ট, বর্তমান যেটা হচ্ছে পেশোয়ার। ঠিক আছে। এই সময়ে কনিষ্কের আমলেই চতুর্থ বৌদ্ধ মহাসংগীতি দ্যাট ইজ 4th বুদ্ধিস্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়। কোথায় জায়গাটা? জায়গাটা হচ্ছে কাশ্মীর। চেয়ারম্যান কে ছিলেন? বসুমিত্র মনে রাখতে হবে। আর কিং ছিল অবশ্যই কনিষ্ক। তাহলে কনিষ্কের আমলে কি হয়? শকাব্দ চালু হয় 88 এডিতে। সূচনা করেন কে? কনিষ্ক। বংশ জানতে হবে কুষাণ। রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, বর্তমান পেশোয়ার। আর চতুর্থ বৌদ্ধ সংগীতি মহাসংগীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার আমলে হয়েছিল? কোশ্চেন আসে। দ্যাট ইজ কনিষ্ক। কোথায় হয়েছিল? কাশ্মীরে। চেয়ারম্যান কে ছিল? বসুমিত্র।
এই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা দেখবো। পরের কোশ্চেনটা কি বলেছে, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির আমলে কি হচ্ছে না, রেলপথের সূচনা হয়। রেলপথ কোথা থেকে কোথায় চালু হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে। কোথা থেকে কোথা চালু হয়েছিল না, মুম্বাই টু থানে। কত কিলোমিটার ছিল? 34 কিলোমিটার ছিল। এগুলো মনে রাখতে হবে। আর এবার আমরা কি জেনে নেব, এখানে কোশ্চেনে দেওয়া গভর্নর জেনারেল বা ভাইসরয় সম্বন্ধে কিছু জেনে নেব। যেমন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি দেখো, লর্ড ওয়েলেসলি সম্বন্ধে জানবো। লর্ড ওয়েলেসলি কী করেছিল? সাবসিডারি অ্যালায়েন্স, দ্যাট ইজ অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতিটা চালু করেছিল কত খ্রিস্টাব্দে? 1798। প্রথম রাজ্য যে এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ, 1798। আর অনেক সময় লর্ড ওয়েলেসলিকে বেঙ্গল টাইগার বলেও অভিভূত করা হয়। তাহলে লর্ড ওয়েলেসলি সম্বন্ধে 3টে পয়েন্ট জানলাম। একটা হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন 1798 সালে। ফার্স্ট স্টেট যে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল হায়দ্রাবাদ, 1798। আর অনেক সময় লর্ড ওয়েলেসলিকে কি বলা হয়? বেঙ্গল টাইগার বলা হয়। এরপর আমরা দেখব লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসকে কি বলা হয়? ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া। সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে, কারণ তিনি সিভিল সার্ভিস চালু করেছিলেন। পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন 1793 খ্রিস্টাব্দে। তার সময় থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার হয়েছিল। এই 3টে পয়েন্ট মনে রাখো। ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া, পার্মানেন্ট সেটেলমেন্ট, আর থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার কার আমল হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের আমলে। চলো লর্ড ক্যানিং সম্বন্ধে তো জানি। লর্ড ক্যানিং আমরা আগের লেকচারে কিন্তু লর্ড ক্যানিং সম্বন্ধে বলে দিয়েছি, লর্ড ডালহৌসি সম্বন্ধেও বলে দিয়েছি। চলো পরের কোশ্চেনটা, চুম্বি উপত্যকা কোন সীমান্তে অবস্থিত? চুম্বি উপত্যকা সিকিম ভুটান সীমান্তে অবস্থিত। চুম্বি উপত্যকা সিকিম ও ভুটান সীমান্তে অবস্থিত। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করা হয়েছে? সেই অ্যান্সারটা হবে 51A। এবার আমরা মৌলিক কর্তব্য এটা সম্বন্ধে একটু জেনে নেব ছোট করে, যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে। দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য মানে আইন দিয়ে কোনোভাবে এনফোর্স করা যায় না, এটা জাস্টিফিয়েবল নয়। মানে আমি যদি ফান্ডামেন্টাল ডিউটি পালন না করি তাহলে কোর্ট আমার ওপর কোনো কেস করতে পারবে না বা এনফোর্স করতে পারবে না যে মৌলিক কর্তব্য তোমাকে পালন করতে হবে। কিন্তু মৌলিক কর্তব্য কি আমাদের ইন্ডিয়ান সিটিজেনদের পালন করা উচিত মৌলিক কর্তব্য। সেই মৌলিক কর্তব্য পালনের উদ্দেশ্যে দেখো 1976 সাল একটা কমিটি তৈরি করা হয়, সর্দার শরণ সিং কমিটি। অনেক সময় কোশ্চেনটা আসে যে সর্দার শরণ সিং কমিটি কী জন্যে তৈরি করা হয়েছিল? মৌলিক কর্তব্য কি তৈরি করার জন্যই তৈরি করা হয়েছিল কি সর্দার শরণ সিং কমিটি। এই কমিটি কি বলল যে সিটিজেনদের একটা বেসিক ডিউটি থাকা দরকার, যে ডিউটিটাকেই বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। এবার এইটাকে কোথায় এন্ট্রি করে দেওয়া হলো? পার্ট 4A, সংবিধানের পার্ট 4A-তে এন্ট্রি করে দেওয়া হয়েছে। আর্টিকেল দেওয়া হয়েছে আর্টিকেল 51A, মনে রাখতে হবে। প্রথমে কিন্তু 10টা ডিউটি ইন্ট্রোডিউস করা হয়েছিল। 10টা ডিউটি ইন্ট্রোডিউস করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 42 মানে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে 10টা ডিউটি এন্ট্রি করা হয়েছিল। তারপরে আবার একটা ডিউটি এন্ট্রি করা হয়েছিল 11 নম্বর ডিউটি। সেই ডিউটিটা কী ছিল? রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। এটা কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে সংশোধনী? 86তম 2002 সালে। আর ফান্ডামেন্টাল ডিউটি যে ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছিল? ইউএসএসআর। তখন ছিল ইউএসএসআর, এখন হচ্ছে রাশিয়া। তার মানে রাশিয়া বা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছিল। টেকেন ফ্রম কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর। এই কটা পয়েন্ট জানলেই ফান্ডামেন্টাল ডিউটি থেকে যা কোশ্চেন আসবে তুমি সব করতে পারবে। 11 নম্বর ডিউটি রাইট টু এডুকেশন, 86 CAA 2002। এইগুলো কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। পার্ট 4A-তে রয়েছে আর্টিকেল 51A। প্রথমে 10টা ডিউটি দেওয়া হয়েছিল, তারপরে একটা বৃদ্ধি করার জন্য আবার অ্যামেন্ডমেন্ট করতে হয়েছিল। সর্দার শরণ সিং কমিটি, এটাও মনে রাখতে হবে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরের কোশ্চেনে দেখা যাক। চলো পরের কোশ্চেনটা দেখবো। পরের কোশ্চেনটা কি বলেছে, কোন সংস্থা এশিয়ান গেমস আয়োজনের দায়িত্ব থাকে? অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। এবার অলিম্পিক এশিয়ান গেমস সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। এশিয়ান গেমস কে আয়োজন করে? অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। দেখো, আর প্রত্যেক 4 বছর অন্তর এশিয়ান গেমস হয়। ফার্স্ট কোথায় হয়েছিল? 1951 সালে নিউ দিল্লি, ইন্ডিয়াতে। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিভিজুয়াল গোল্ড কে পেয়েছিল কেডি যাদব রেসলিংয়ে। আর 2026-এ কোথায় হবে? 2026-এ এশিয়ান গেম হবে জাপানে। ভালো করে দেখো, এশিয়ান গেমস অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এটাকে অর্গানাইজ করে। প্রত্যেক 4 বছর অন্তর হয়। ফার্স্ট হয়েছিল 1951 সালে নিউ দিল্লিতে। ইন্ডিয়া, যেটা ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল গোল্ড, মানে কি বলবো, ইন্ডিভিজুয়াল গোল্ড বলতে কোনো একটা সিঙ্গেল ইভেন্টে গোল্ড পেয়েছে কে? কেডি যাদব রেসলিং। আর 2026-এ কোথায় হবে এশিয়ান গেম? জাপানে হবে। পরের কোশ্চেনটা দেখবো। চলো পরের কোশ্চেন কি বলেছে, বিশ্ব এইডস দিবস 2025 সালে পালিত হলো গত 1 ডিসেম্বর। এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল ওভারকামিং ডিসরাপশান ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। এটা ছিল এবছরের থিম, ওভারকামিং ডিসরাপশান ট্রান্সফর্মিং এইডস রেসপন্স। চলো এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এর ডবল হেলিক্স কাঠামো কে আবিষ্কার করেন? এর ডবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক। ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক এই দুজনে কি করে না, ডিএনএ ডবল হেলিক্স যে স্ট্রাকচার, সেই কাঠামোটা আবিষ্কার করেন। চলো ডিএনএ সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নিই। ডিএনএ কি বলছে? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, জেনেটিক ইনফরমেশান বহন করে। কোথায় থাকে? সেল নিউক্লিয়াসের মধ্যে থাকে। আর এর স্ট্রাকচারটা কি? ডবল হেলিক্স স্ট্রাকচার। ডিসকভার কে করেছে? বললাম ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক 1953 সালে। এবার এর মধ্যে 4টি নাইট্রোজেন বেস থাকে, সেইগুলো একটু মনে রাখতে হবে, অনেক সময় কোশ্চেনে আসে। কি কি 4টি নাইট্রোজেন বেস থাকে? একটা হচ্ছে অ্যাডিনাইন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। আর আরএনএতে কি থাকে? রাইবোনিউক্লিক অ্যাসিডে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এইটুকুন মনে রাখলেই হবে। চলো পরের কোশ্চেনে যাব আমরা। পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেনটা বলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর কোন ক্ষেত্রটি মানুষের মতো পাঠ্য বা ছবি তৈরি করতে পারে? এটা হচ্ছে জেনারেটিভ এআই। অ্যান্সারটা হবে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই কী করতে পারে? মানুষের মতো পাঠ্য বা ছবি তৈরি করতে পারে। ভারত সরকারের, পরের কোশ্চেন, ভারত সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনার মূল লক্ষ্য কী? ভারতবর্ষের প্রধানমন্ত্রী জনধন যোজনার মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি পরিবারকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা। দেশের প্রতিটি পরিবারকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা। চলো প্রধানমন্ত্রী জনধন যোজনা সম্বন্ধে একটু জেনে নেব। কবে লঞ্চ হয়েছিল? 28 আগস্ট 2014 সাল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটাকে লঞ্চ করেছিল। এর উদ্দেশ্য কী ছিল? সব নাগরিককে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু জানতে হবে, একটা কোশ্চেনের সঙ্গে রিলেটেড যে পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো জানতে হবে, আর আমি সেইভাবেই আলোচনা করছি। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেনটা কি বলেছে, বাংলার শীতল পাটি কোন জেলার ঐতিহ্যবাহী শিল্প? এটা হচ্ছে কোচবিহার জেলার ঐতিহ্যবাহী শিল্প। তারপরে বলেছে যৌতুক নিষিদ্ধ আইন কবে প্রণীত হয়? যৌতুক নিষিদ্ধ মানে ডাউরি প্রভিশন অ্যাক্ট 1961, 1961 সালে ডাউরি প্রভিশন অ্যাক্ট বা যৌতুক নিষিদ্ধ আইন প্রণীত হয়। তারপরে বলেছে পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় শিক্ষানীতি 2020 মেনে কোন ক্লাস পর্যন্ত বাধ্যতামূলক বাংলা ভাষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে? এটা হবে ক্লাস 5। তবে আমরা কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট এনইপি সম্বন্ধে একটু জেনে নিই। এনইপি সম্বন্ধে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো হচ্ছে 1986 সালের যে এডুকেশন পলিসি সেটাকে রিপ্লেস করে কি এনইপিকে আনা হয়, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এর স্ট্রাকচারটা কি? 5-3-3-4। এটা হচ্ছে স্ট্রাকচার। ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষায় শিক্ষার সুপারিশ করা হয়েছে। উচ্চশিক্ষায় একাধিক প্রবেশ এবং একাধিক প্রস্থানের ব্যবস্থা চালু হয়েছে, মানে যখন আমরা একাধিক বিষয়ে
উচ্চশিক্ষায় যেতে পারি, আবার একইভাবে প্রস্থান করে চলে আসতে পারি। আর এর জন্য কী হচ্ছে, অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট তৈরি করা হয়েছে। মানে স্টুডেন্টরা কোনো একটা ধরো 3 বছরের কোর্স 1 বছর কমপ্লিট করলে যে ক্রেডিটটা পাবে, তার যে অ্যাকাডেমিক ব্যাংক তৈরি হয়েছে সেখানে গিয়ে জমা হয়ে যাবে। এইভাবেই কিন্তু এনইপির এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা একটু আলোচনা করে দিলাম। তো পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে, 2025 সালের ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হলো? অনুষ্ঠিত হয়েছে কাতারে। তারপরে বলেছে সম্প্রতি কোন সংস্থা প্রজেক্ট আরোহণ নামক একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে? প্রজেক্ট আরোহণ নামে স্কলারশিপ চালু করেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, এরা চালু করেছে প্রজেক্ট আরোহণ নামে। এবার সম্প্রতি বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, অ্যাকচুয়ালি তখন নিযুক্ত হয়েছিল কিন্তু এখন প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে গেছে অলরেডি। তখন যিনি নিযুক্ত হয়েছিলেন অন্তর্বর্তীকালীন, এই মানে ডাইরেক্ট প্রেসিডেন্ট হওয়ার আগে, তিনি ছিলেন রাজীব শুক্লা। এখন কে হয়ে গেছে? বিসিসিআই সম্বন্ধে একটু জেনে নিই আমরা। বিসিসিআই সম্বন্ধে দেখো, বিসিসিআইয়ের ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ভারতের যে ক্রিকেট বোর্ড আছে তার নাম হচ্ছে বিসিসিআই। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1928 সালে। এর হেডকোয়ার্টার মুম্বাই। এখন নিউ প্রেসিডেন্ট যিনি হয়েছেন তার নাম হচ্ছে মিথুন মানহাস। এটা মনে রাখবে, মিথুন মানহাস হচ্ছে নতুন প্রেসিডেন্ট। আর এর সঙ্গে মনে রাখবে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল, তার হেডকোয়ার্টারটা কোথায়? দুবাইয়ে। এটাও একটু মনে রাখবে। তাহলে চলো আমরা জিকের পোর্শনটা শেষ করে ফেললাম, 20টা কোশ্চেন। তো পরে আবার আমি জিকের সেট নিয়ে আসবো। যদি ভালো লাগে একটু এনকারেজ করো, তাহলে আমি আরও তৈরি করতে পারবো জিকের সেটগুলো। কারণ তৈরি করতে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখতে একটু টাইম লাগে, এগুলোকে রিসার্চ করে তারপরে কিন্তু করতে হয় অনেক সময়। তো অবশ্যই, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। আশা করি ভালো লাগছে। চলো আজকে এই পর্যন্তই, পরের সেট নিয়ে আবার হাজির হব। থ্যাংক ইউ।